কলকাতা শহরে দুর্গাপুজো শুরু হয়েছিল বনেদি বাড়ির পুজো দিয়ে। তবে এখনকার দিনে শুধু বনেদি বাড়ির পুজো দেখলেই তো আর হবে না, দেখতে হবে নতুন নতুন থিমের কাজ, নতুন নতুন ক্রিয়েটিভ আর্টও। আর আপনারা যদি ভাবেন যে শোভাবাজার মেট্রো স্টেশনের আশেপাশে এমন কোথায় কোথায় নতুন থিম দেখতে পারবেন, তবে আজকের ভিডিওটা আপনারই জন্য। চলুন আপনাদের সন্ধান দিয়ে শোভাবাজার মেট্রো স্টেশনের আশেপাশে কোন কোন পুজো প্যান্ডেল সেজে উঠেছে এবং তার পাশাপাশি জেনে নেব এবছরে তাদের থিম কি। চলুন তাহলে। এবছরের আমাদের বিষয়বস্তু রূপান্তর। কিছু না, খুব সাধারণ একটা ব্যাপার। সারা বছর ধরে এই 11 ফুট রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলাচল করে, আশ্রয়হীন মানুষ ফুটপাতে শুয়ে থাকে। সেই সময়টার পরে আজকে 1 মাস ধরে এই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে এই যে একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হয়েছে, সেটা বিসর্জনের পর আবার স্বমহিমায় তার জায়গায় ফিরে যাবে। এই যে রূপান্তর ঘটছে একটা স্পেসে, এটাই রূপান্তর। আসলে আমাদের সামনে ঠিক গলিটার বাইরে হরিশাহার হাট, যেখানে সাবঅল্টার্ন মানুষদের, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জামা কাপড় বিক্রি হয়। সেই জামা কাপড়, পরিত্যক্ত জামা কাপড় যেগুলো আর কেউ ইউজ করবে না, সেই জামা কাপড়গুলো দিয়ে আমার মণ্ডপে রূপান্তর করা হয়েছে। কারণ জামা কাপড় তো পরিধেয় বস্ত্র, মানে আমি বলছি থিমেটিক ক্র্যাফট। সেই থিমেটিক আর্টটাকে থিমেটিক ক্র্যাফটে পরিণত করা হলো, কারণ ওটার পরিধেয় বস্ত্র থাকলো না। এই যে এটারও একটা রূপান্তর ঘটলো। এবং ধরুন এখানে একটা আশেপাশে সব সাবঅল্টার্ন মানুষদের বাস, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাস, তাদের উৎসব, তাদের বাড়িঘরদোর, তাদের পাড়া, সব কিছু নিয়ে উৎসব। কিন্তু এই যে একটা রূপের পরিবর্তন ঘটছে, এটাই হচ্ছে রূপান্তর। আর মূল যে রূপান্তর, যেটা আমি ভিজুয়ালি করেছি, সেটা কিছু মেটাফর দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের রূপকথার আশ্রয় নিয়ে ঠাকুমার ঝুলি, আজকে লাল কমল, নীল কমল, রাক্ষস খক্ষস, পক্ষীরাজ ঘোড়া, সাত ভাই চম্পা, এই নিয়ে একটা ছোট্ট গল্প রূপকথার জগৎ তৈরি করেছি, যেটা সমস্তটাই আমাদের মস্তিষ্ক প্রসূত, সাবকনসিয়াস মাইন্ডের। সেই রূপকথার গল্প নিয়ে আমার এই দুর্গা মাকে সাজানো এবং তাকে মুক্তি দেওয়া। এবছরে আমাদের ভাবনা হচ্ছে রহস্য রোমাঞ্চ আমাদের থিমের নাম। যে বিষয়টা নিয়ে আমি ভেবেছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদার উপরে যে মানে রহস্য রোমাঞ্চ যে গল্পগুলো আছে, ফেলুদা যে যে জায়গার উপর আপনার গবেষণা করেছে, যে যে জায়গার উপর কাজ করেছে, সেই সমস্ত আর্কিটেকচারকে আমি ইউজ করেছি এবং সেটাকে ডিপলি আরও কতটা তুলে ধরা যায় সেটাকে চেষ্টা করেছি। মায়ের প্রতিমাটা অ্যাকচুয়ালি আমাদের ফেলুদা চরিত্রে আমরা অনেক জায়গায় ডিটেকটিভ গল্পে দেখেছি কি অ্যান্টিকের উপরে কাজ করেছে ফেলুদা, অ্যান্টিক চুরি, অ্যান্টিক, এই সমস্ত বিষয়ের উপর কাজ করেছে। আমি সেই জন্য মায়ের মূর্তিটাকে টোটালি অ্যান্টিক জিনিস হিসেবে দেখিয়েছি, মানে পুরনো অ্যান্টিক যেটা পাথরের যেটা হয় সেই টাইপের দেখানোর চেষ্টা করেছি মায়ের মূর্তিটাকে প্রায় 3 মাস আগে থেকে। কাশী বৈষ্ণব দুর্গোৎসবের এবছরের থিম পাকদণ্ডী। নমস্কার, আমি কাশী বৈষ্ণবের একজন সদস্য এবং আপনাদের সবাইকে এখানে সাদর আমন্ত্রণ। পাকদণ্ডী আসলে লীলা মজুমদারের আত্মজীবনীর নাম এবং আমাদের এবারের সম্পূর্ণ ভাবনা লীলা মজুমদার এবং তার কাজ, সেই ওনার সারা জীবনের যা কাজ রয়েছে, যা ওনার লেখা বই, ওনার লেখা গল্প, সেইগুলোকে আমরা তুলে ধরেছি। ওনার গল্পের মধ্যে দিয়ে যে সহজ সরল একটা জগৎ আমরা খুঁজে পেতাম, সেই জগৎটাকেই আমরা এবছর আমাদের এই উপস্থাপনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, একটা খুব দরকারি বিষয় হয়তো আমরা আজকের জগতে মনে হয় খুব দরকারি নয়, যে বই পড়া জিনিসটা যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, অনেক জটিলতা ঢুকে আসছে এবং আমরা যেন সহজ জিনিসকে সহজভাবে দেখতে ভুলে যাচ্ছি। আমরা সেই বার্তাটা নিয়েই আজকে একটা সহজ জিনিস তুলে ধরার চেষ্টা করেছি, যাতে ছোট থেকে বয়স্ক প্রত্যেকে সেই জিনিসটা দেখে আনন্দ উপভোগ করতে পারেন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা,
সেটা আশীর্বাদ না অভিশাপ এটা আমরা কোশ্চেন মার্ক রেখেছি, কারণ আমরা এখনো জানি না সেটা কি। কারণ যখন কম্পিউটার এসেছিল তখন আমরা ভেবেছিলাম প্রচুর মানুষের চাকরি যাবে, তারপর দেখলাম নতুন দিগন্ত খুলে গেছে। কিন্তু এআই অন্য কথা বলছে, যারা সৃষ্টিকর্তা তারাই সন্দিহান যে মানুষের অস্তিত্ব কতটুকু রক্ষা করা যাবে সেই বিষয়টার কি একটা ধারণা দেওয়া। কারণ পুজোটা এই উৎসবটাকে পালন করতে বহু মানুষ আছে, তো যারা শহরের মানুষ তারা হয়তো এই এআই সম্বন্ধে কিছুটা ধারণা আছে, জানে, কিন্তু যারা মফস্বলে গ্রামের মানুষ প্রতিদিন খেটে খায় তাদের কিন্তু ধারণাও নেই। তাদের তো লড়তে হবে এর এগেনস্টে, সেই একটা ধারণা আমরা দিয়ে রাখছি তাদের ক্ষেত্রে। এর ভূমিকা আমরা সেইভাবে রাখিনি। কারণ কেন রাখিনি আমি বলি, আমাদের না এআই এর থেকে মানুষের প্রতি ভরসাটা বেশি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমরা যে দেশে বাস করি তার তো একটা অর্থনৈতিক অবস্থা আছে, শিক্ষাগত মানটাও আছে। এআইয়ের সঙ্গে যদি আমাদের এআইকে ইউজ করে যদি কিছু করতে হয় সেই জায়গাটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। হ্যাঁ, তাই আমরা মানুষ নির্ভর কাজটাই বেশি করেছি, যাতে তাদের রোজগারটা কিছুটা থাকে। আমাদের আইডল সার্বজনীন এবছর ৮৬তম বর্ষে পদার্পণ করছে এবং আমাদের এবছরের ভাবনা হচ্ছে প্রবাহ। প্রবাহ বলতে আমরা বুঝি যেমন একটা ফ্লো বা একটা ছন্দ। যেমন আপনারা যদি দেখেন এই গোটা পৃথিবীটা, বিশ্বটাই একটা ছন্দের মধ্যে রয়েছে বা প্রবাহের মধ্যে রয়েছে। সব কিছুর মধ্যেই একটা প্রবাহ রয়েছে। এটা হচ্ছে মানে আদি লগ্ন থেকে একটা চিরন্তন সত্য, যেটাকে আমরা খুঁজে চলেছি। যেমন ধরুন একটা বাচ্চার ছোট থেকে বড় হয়ে ওঠা বা জন্ম থেকে মৃত্যু, সব কিছুর মধ্যেই একটা ফ্লো রয়েছে। এবং আমরা বিশ্বাস করি, মানে আমরা আদি লগ্ন থেকেই একটা শক্তিকে পুজো করে আসছি, যেটাকে আমরা মনে করি বা বিশ্বাস করি যে সেটাই সব কিছুকে কন্ট্রোল বা চালনা করছে। এবং সেটা আমরা ধরতে পারি এই কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। সেটাই এবছর আমরা আহিটলায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কুমারটুলি সর্বজনীন এবছর ৯৫তম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের এবছরের যে পরিকল্পনা তার নাম হচ্ছে নারায়ণী নমস্তুতে, যেটা আমাদের ছোটবেলার সকলের প্রিয় পরম শ্রদ্ধেয় চিত্রকর ও শিল্পী এবং লেখক শ্রী নারায়ণ দেবনাথকে আমরা উৎসর্গ করছি তার শতবর্ষে। সাদা কালো আছে, কিছু জায়গা রাখা হয়েছে। আমাদের এবছরের ভাবনার মধ্যে এটাও থাকছে আমাদের পুজোয় আপনিও শিল্পী, তো সেই সাদা কালো জায়গায় থাকবে কিছু চমক, যেখানে যারা আসবেন দর্শকরা তারাও চেষ্টা করে তাদের নিজেদের শিল্পকলা সেটা তার মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন। আমরা আউটলাইন ড্র করে রাখছি, সেখানে সেটা উনি এসে সেখানে রং থাকবে, ওনারা রং করতে পারবেন। প্রায় ২.৫ মাস আগে থেকে আমরা পুরো পরিকল্পনা করে আমাদের জুলাই মাসের শেষ থেকে সম্পূর্ণ কাজ শুরু হয়েছে এবং আগামী ২৪ তারিখ আমাদের উদ্বোধন। কুমোরটুলি আসার সব থেকে সহজ রাস্তা দুটো, একটি হচ্ছে বাস আর দুটি হচ্ছে মেট্রো। যদি কেউ ট্রেনে আসতে চান চক্র রেলে, তাদের জন্যে বাগবাজার স্টেশন এবং শোভাবাজার স্টেশন রয়েছে। মেট্রো এলে শোভাবাজার মেট্রো এবং গিরিশবাগ মেট্রো সেখান থেকে খুবই কাছে। যারা বাসে আসবেন শ্যামবাজার এবং রাজবল্লভপাড়া এই দুই জায়গা থেকে আমাদের নিয়ারেস্ট। এছাড়াও যদি কেউ হাঁটা পথে আসতে চান তারা রবীন্দ্র সরণি থেকে এলেই আমাদের পূজা মণ্ডপে পৌঁছে যাবেন। তাহলে আপনারা ডিসাইড করে নিয়েছেন তো কবে আসছেন নর্থ কলকাতা ঘুরতে এবং কবে দেখে ফেলছেন এই সব প্যান্ডেলগুলি। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।